সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের আসন্ন যে প্রাক নির্বাচনী পরীক্ষা সামনে আছে, 15 তারিখ থেকে শুরু হবে। সেই হিসেবে আমি তোমাদেরকে একটি সিলেবাস দিয়েছি। আশা করছি তোমরা সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছো। সেই সিলেবাসে একটি অধ্যায় এখনও আমাদের সম্পূর্ণ হয়নি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানি মূলধন। আজকে আমরা সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং যেই দুটো অধ্যায় নিয়ে আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে, আমি আশা করি তোমরা সেগুলো বাসায় দেখেছ এবং তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবে। এবং আমি চেষ্টা করবো একটু জুমে ক্লাস নেওয়ার জন্য, যাতে করে লাইভ ক্লাস হয় এবং তোমরা তোমাদের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারো। শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায় শুরু করার পূর্বে এই অধ্যায়টার গুরুত্ব একটু আমাদেরকে বুঝতে হবে। এই অধ্যায়টির সাথে 3টি অধ্যায় জড়িত। প্রথমত এটি নিজেই চতুর্থ অধ্যায়, তারপরে পঞ্চম অধ্যায় এবং পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়। দ্বিতীয় পত্রের এই 3টি অধ্যায় পরপর একটার সাথে একটা জড়িত। যদি চতুর্থ অধ্যায় ভালো করে বোঝা যায়, গাণিতিক সমস্যাগুলো সমাধান করা সহজ হয়, তাহলে আমাদের জন্য পঞ্চম অধ্যায় গাণিতিক সমস্যা সমাধান করা সহজ হবে। এবং পঞ্চম অধ্যায় বোর্ড পরীক্ষায় বাধ্যতামূলক, এখান থেকে দুটো প্রশ্ন অবশ্যই আসবে এবং অবশ্যই উত্তর দিতে হবে, এটার কোনো বিকল্প নেই। পাশাপাশি ষষ্ঠ অধ্যায় যেটা আর্থিক বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ যেটাকে আমরা অনুপাত বিশ্লেষণ বলে থাকি, সেই অনুপাত বিশ্লেষণও চতুর্থ অধ্যায়ের অনেক প্রভাব রয়েছে। সুতরাং অবশ্যই জানার জন্য, পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য, বা আমরা যদি বলি ভালো রেজাল্ট অর্জনের জন্য, চতুর্থ অধ্যায়টি অবশ্যই ভালো করে পড়তে হবে। তো এই অধ্যায়ের শুরুতে অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি মূলধন। তো যেহেতু প্রথমে গাণিতিক সমস্যা আমি কখনোই সমাধান করি না, কারণ আমাদেরকে আগে তত্ত্বটা ভালো করে বুঝতে হবে, থিওরিটিক্যাল বিষয়গুলো, এটার সাথে কী কী বিষয় জড়িত, কী কী বিষয়ের সম্পর্কে আমার জ্ঞান থাকলে বা জানা থাকলে আমি গাণিতিক সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবো, সেই বিষয়গুলো আগে জানতে হবে। তো আমি কিছু টপিক এখানে লিখেছি, আরও কিছু টপিক বোর্ডে জায়গা নেই, লিখতে পারিনি, পরবর্তীতে লিখে আমি তোমাদেরকে জানাবো। প্রথমত যৌথ মূলধনী কোম্পানি কী? এটা বিশ্বের অন্যতম আধুনিক যুগের অন্যতম বৃহত্তম একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, এবং দিন দিনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, কারণ কার্যপরিসর, ব্যবসায়িক সুনাম সব মিলিয়ে যৌথ মূলধনী কোম্পানির পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একাধিক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট আইনের আওতায় এসে আইন অনুযায়ী কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের নিজস্ব মূলধনের মাধ্যমে গড়ে তোলে, যা অবশ্যই নিজ নামে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানটাই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এখানে দুটো বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিগুলো নিজের নামে ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারে, নিজস্ব সিল মোহর ব্যবহার করতে পারে। এই প্রতিষ্ঠানের সকল মালিকরা যদি মারাও যান অথবা দেউলিয়াও হয়ে যান, তারপরেও প্রতিষ্ঠান তার নিজের স্বকীয়তাই টিকে থাকে। এই স্বকীয়তা সে আইন থেকে পায়। আইন প্রত্যেকটা দেশেই এই জন্য যৌথ মূলধনী কোম্পানিগুলো পরিচালনার জন্য পৃথক পৃথক আইন রয়েছে। বাংলাদেশেও ব্যতিক্রম নয়, বাংলাদেশেও একটি আইন প্রচলিত আছে, সেটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন। তো ব্যাংক ছাড়া অন্য যে কোনো যৌথ মূলধনী কোম্পানি 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়। আর ব্যাংক যে ব্যবসার সাথে যেসব জড়িত কোম্পানিগুলো রয়েছে, ওগুলো 1991 সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়। 1994 সালের এই আইনটি তৈরি করার পূর্বে বাংলাদেশে 1913 সালের একটি আইন প্রচলিত ছিল যৌথ মূলধনী কোম্পানির, এবং সেই আইন অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালিত হতো। সাম্প্রতিক সময়ে কিছুদিন আগেই মাত্র বাংলাদেশ সরকার একক মালিকানা বিশিষ্ট যৌথ মূলধনী কোম্পানির, অর্থাৎ একক মালিকানার কোম্পানি, যৌথ মূলধনী তখন আর বলা যাচ্ছে না, এক মালিকানার কোম্পানি তৈরির প্রস্তাব করেছেন এবং এটা গেজেট হয়েছে। আশা করছে সংসদে পাশ হওয়ার পরে এই কোম্পানিটি তার কার্যক্রম শুরু করতে পারবে, অর্থাৎ মালিক একজন মাত্র থাকবেন। তো এরপর এই কোম্পানিটির বৈশিষ্ট্য হচ্ছে এর দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যে কয়জন মালিকের যে পরিমাণ শেয়ার থাকে তার দায়টাও সেই পরিমাণ থাকে। এই জিনিসটি খুব বড় একটি বৈশিষ্ট্য। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ। প্রথমত আমরা দুই ধরনের কোম্পানি দেখে থাকি এবং এর নামও শুনে থাকি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির কার্যপরিসর ছোট হয়, মূলধনও কম হয়ে থাকে, মালিকের সংখ্যাও কম হয়ে থাকে, সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 50 জনের মধ্যে ঘোরাফেরা করে, পরিচালক সর্বনিম্ন 2 জন থাকে, এবং মূলধনের পরিমাণ অবশ্যই কম হয়। আর এই কোম্পানিগুলো শেয়ার বাজারে সাধারণত জনগণের নিকট শেয়ার বিক্রি করতে পারে না। শেয়ার বিক্রি যদি করতেই হয় তাহলে নিজেদের মধ্যে, অর্থাৎ মালিকদের মধ্যে শেয়ারটা বিক্রি করতে হবে, বাইরের লোকজনের কাছে শেয়ার বিক্রি করতে পারবে না। এই জন্য তারা শেয়ার বিক্রয়ের জন্য কোনো ধরনের বিবরণীপত্র বা প্রসপেক্টাস ছাপাতে পারবে না। আরেকটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এটি আকারে অনেক বৃহৎ আয়তনের হয়ে থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির পরিসর সারা বিশ্বব্যাপী হতে পারে এবং এইটি কোম্পানিগুলো জনগণের নিকট শেয়ার বিক্রি করতে পারে।
শেয়ার বাজারে শেয়ার বিক্রি করতে পারে এবং নিজ নামে অবশ্যই তো ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবেই। মাল্টি ন্যাশনাল যেটাকে আমরা বলতে বুঝাই, অর্থাৎ বিভিন্ন দেশের ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হতে পারে। এই কোম্পানির সর্বনিম্ন সদস্য 7 জন থাকে এবং সর্বোচ্চ সদস্য নির্ধারণ হয় শেয়ারের পরিমাণ সংখ্যা দ্বারা। ওইটা দ্বারা নির্ধারিত হয়েছে কতজন সদস্য সর্বোচ্চ থাকবে কোম্পানিতে, এবং সর্বনিম্ন পরিচালক 3 জন হয়ে থাকে। তারপর গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আইপিও কি। ইনিশিয়াল পাবলিক অফারিং, বাংলায় প্রাথমিক গণপ্রস্তাব। যখন যৌথ মূলধনী কোম্পানির মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো জনগণের নিকট শেয়ার বিক্রির জন্য আমন্ত্রণ জানায়, তখন সেই আমন্ত্রণ জানানোটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং বা প্রাথমিক গণপ্রস্তাব। বিও অ্যাকাউন্ট কি? যে অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার বিক্রয়ের লেনদেনটা নিষ্পত্তি হয়, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমেই শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে চান তাদের প্রত্যেককে একটা করে বিও অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে তাদের যাবতীয় আর্থিক লেনদেন নিষ্পত্তি হবে। বিবরণীপত্র কি? এটা ইংলিশ হচ্ছে প্রসপেক্টাস। যখন যৌথ মূলধনী কোম্পানির মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রয়ের জন্য আহ্বান জানায়, আমন্ত্রণ জানায়, তখন যেই কাগজ ছাপিয়ে আমন্ত্রণটা জানানো হয় ওই কাগজটাকেই বলা হচ্ছে বিবরণীপত্র বা প্রসপেক্টাস। এটি ছাপানো পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আইনে। পরিমেল বন্ধ বা সংঘ স্মারক। একটা কোম্পানি দুই ধরনের দলিল থাকে, একটা হচ্ছে কোম্পানি সংবিধান, আর হচ্ছে কোম্পানির ইন্টারনাল যেই কার্যক্রমগুলো আছে, অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলো পরিচালনার জন্য একটা দলিল। তো যেটা বাধ্যতামূলক কোম্পানির সংবিধান, অর্থাৎ যেটা সহজে পরিবর্তনযোগ্য নয়, যেটার অনুযায়ী কোম্পানি যা তার মৌলিক অবকাঠামো তৈরি করবে এবং কার্যক্রম পরিচালনা করবে, সেই মূল দলিলটাকেই বলা হচ্ছে সংঘ স্মারক বা পরিমেল বন্ধ। এটাকে কোম্পানি সংবিধানও বলা হয়ে থাকে। এটা পরিবর্তন করতে হলে অনেক ঝামেলা আছে। বার্ষিক সাধারণ সভা যেটা হয় কোম্পানির, সেই বার্ষিক সাধারণ সভা এটার অনুমোদন করাতে হয় সব সদস্যদের কাছ থেকে, এবং গভর্নিং বডি বা বোর্ড অফ ডিরেক্টর যে অর্থাৎ পরিচালনা পর্ষদ, সেটাকে অনুমোদন দেওয়ার পর এটি চূড়ান্ত হয়। সুতরাং এর ধারা উপধারাগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে এটিকে করতে হবে, প্রস্তুত করতে হবে, এবং কোম্পানি নিবন্ধকের নিকট অবশ্যই এই সংঘ স্মারক বা পরিমেল বন্ধ নামক দলিলটি নিবন্ধন করাতে হবে। কোম্পানি নিবন্ধন বাধ্যতামূলক। কোম্পানিকে অবশ্যই তার নাম এন্ট্রি করাতে হবে রেজিস্টারের খাতায় সরকারিভাবে। পরিমেল নিয়মাবলী। নিয়মাবলী বলতে বোঝাচ্ছে অর্থাৎ যেই নিয়মগুলো মেনে নিয়ে একটি প্রতিষ্ঠান অর্থাৎ একটি কোম্পানি তার স্বাভাবিক কার্যক্রম, যেটা আভ্যন্তরীণ কার্যক্রমগুলো, ছোটোখাটো কাজগুলো সে পরিচালনা করবে, সেটাই হচ্ছে পরিমাণ নিয়মাবলী। এটা যে কোনো শর্ত কোম্পানি চাইলে পরিবর্তন করতে পারে, সংযোজন বিয়োজন করতে পারে, এটাতে কোনো সমস্যা হয় না। শেয়ার কি? শেয়ার হচ্ছে কোম্পানির মোট মূলধনের সমপরিমাণ ক্ষুদ্রতম অংশ। সমপরিমাণটা অবশ্যই হতে হবে। একটা 10 টাকা, একটা 20 টাকা, একটা 30 টাকা এরকম হতে পারবে না। প্রত্যেকটা 10 টাকা হতে হবে, হলে প্রত্যেকটা 20 টাকা হতে হবে, অথবা প্রত্যেকটা 30 টাকা হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের অ্যামাউন্ট ইকুয়াল হতে হবে, তাহলে এটা শেয়ার হবে। আর যদি সেটা সমপরিমাণ না হয়, অসম হয়, তখন সেটাকে আমরা স্টক বলি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে শেয়ার স্টকে পার্থক্য আছে। তো আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই বা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, তাহলে শেয়ার বলতে স্টককেই বোঝায় মূলত। তো বাংলাদেশের স্টক বলতে বোঝাচ্ছে যে শেয়ার যেগুলো পূর্ণ পরিশোধ হয়েছে, অর্থাৎ যে শেয়ারগুলোর পুরো টাকা আদায় হয়েছে, সেগুলোকে আমি যদি ইচ্ছা করি স্টকে পরিণত করতে পারি, এবং স্টকের যেই টাকার অ্যামাউন্ট সেটা যে সমানই হতে হবে তা না। কোনোটা 10 টাকা হতে পারে, কোনোটা 20 টাকা হতে পারে, কোনোটা 30 টাকা হতে পারে, কিন্তু শেয়ার হতে হলে অবশ্যই প্রত্যেকটা শেয়ারের যেই পরিমাণ সেটাকে অবশ্যই সমান হতে হবে, কোনো রকম পার্থক্য থাকতে পারবে না। শেয়ারের প্রকারভেদ। শেয়ার প্রধানত 3 ধরনের হয়ে থাকে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং বিশেষ কিছু শেয়ার আছে। তো সাধারণ শেয়ার বলতে বোঝায় কোম্পানি যারা মূল মালিক হন, কোম্পানি পরিচালনায় অংশ নিতে পারেন, কোম্পানি যাবতীয় বিষয়ে যারা তাদের হস্তক্ষেপ করতে পারেন এবং মতামত প্রকাশ করতে পারেন, এবং মুনাফা পাওয়ার ক্ষেত্রে সবার শেষে সাধারণত পেয়ে থাকেন, তারাই হচ্ছে সাধারণ শেয়ার মালিক। অগ্রাধিকার শেয়ার হচ্ছে মুনাফা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার, অর্থাৎ লভ্যাংশ যেটা ঘোষণা হয় বছর শেষে কোম্পানির, সেই লভ্যাংশটা সাধারণ শেয়ার মালিকদের আগে তারা পাবেন। এই সুবিধার বিনিময়ে তারা কোম্পানি পরিচয়ে অংশগ্রহণ করতে পারবেন না, কোম্পানিতে তাদের কোনো ভোটাধিকার নেই, অর্থাৎ তারা অনেকটা কোম্পানির মালিক হয়েও মালিক না, এই ধরনের একটা ভাব থাকবে তাদের মধ্যে। অগ্রাধিকার শেয়ারকে আবার হাইব্রিড সিকিউরিটি বা হাইব্রিড বিনিয়োগও বলা হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে এটার মধ্যে দুটো বিনিয়োগের বৈশিষ্ট্য বিদ্যমান, একটা হচ্ছে শেয়ারের আর একটা হচ্ছে ঋণপত্রের। এই দুটোর বৈশিষ্ট্য যেহেতু অগ্রাধিকার শেয়ারের মধ্যে বিদ্যমান থাকে, তাই এটাকে সংকর সিকিউরিটিও বা হাইব্রিড সিকিউরিটিও বলা হয়ে থাকে।
আর এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার তো বলেই দিলাম। আর এর বাইরে কিছু স্পেশাল শেয়ার আছে, যেমন অধিকার শেয়ার বা রাইট শেয়ার। যখন কোম্পানির আইনে বলা আছে যে স্বাভাবিকভাবে যখন কোম্পানি নতুন করে আবার বাজারে শেয়ার বিক্রি করতে চায় পুরাতন শেয়ার যেগুলো আছে সেগুলোর বাইরে, তখন অবশ্যই যারা বর্তমানে শেয়ার মালিক তাদেরকে অবশ্যই আগে অফার করতে হবে যে আপনারা শেয়ারগুলো ক্রয় করবেন কিনা। এই অফার করাটাই হচ্ছে অধিকার শেয়ার। এটা করা হচ্ছে মূলত কোম্পানির পরিচালনায় যাতে কোনো ঝামেলা না হয়, কোম্পানির মালিকানার যাতে বড় কোনো পরিবর্তন না হয়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই রাইট ইস্যু বা রাইট শেয়ারের ব্যাপারটি এসেছে। আরেকটি কমন হচ্ছে বোনাস শেয়ার। যখন যৌথ মূলধনী কোম্পানির পর্যাপ্ত তারল্য সংকট থাকে এবং তারা চাচ্ছে যে তাদের নগদ অর্থটা অন্য কোনো খাতে বিনিয়োগ করবে, তখন তারা ইচ্ছা করলে কোনো সময় কোম্পানি নগদ অর্থের পরিবর্তে বোনাস হিসেবে অর্থাৎ লভ্যাংশ হিসেবে শেয়ার ঘোষণা করে। এটাকে বলা হয় বোনাস শেয়ার। বোনাস শেয়ার সাধারণত আনুপাতিক হারে বন্টন করা হয়। আনুপাতিক যে অনুপাত হয়তো কোনো কয়টা একটা কোম্পানি যে মিটিং হয় সাধারণ সভা, সেখানেই সিদ্ধান্ত হয় যে কোন অনুপাত দেওয়া হবে। হতে পারে 5:1, অর্থাৎ প্রতি 5টা শেয়ারের জন্য একটা করে বোনাস শেয়ার পরিশোধ করা হবে বা প্রদান করা হবে। আবার কখনো হতে পারে 4:1, আবার কখনো হতে পারে 3:1। যেই অনুপাতটাই ঠিক হোক না কেন সেটা নির্ধারণ করবে কোম্পানি সাধারণ সভায় মিটিং যেটা হয়, সেই মিটিংয়ে ঠিক হয় যে কোন অনুপাতে এটা ঠিক হবে। সেখানে প্রস্তাব করা হয় মালিক পক্ষ থেকে, এবং সাধারণ শেয়ার মালিক যারা আছেন অর্থাৎ কোম্পানির পরিচালনা পর্ষদ বা কোম্পানির সচিব যিনি আছেন তিনি প্রস্তাব করেন, আর সাধারণ শেয়ার মালিকের তাতে সম্মতি দিলেই তার সেটা অনুমোদন পায়। আচ্ছা, এরপর কিছু আছে বিলম্বিত শেয়ার, অর্থাৎ যে শেয়ারের মালিকরা মুনাফা সবার শেষে পায় সেই শেয়ারগুলোকে বলা হচ্ছে বিলম্বিত শেয়ার। এগুলোকে ইংলিশে বলা হয় ডেফার্ড অ্যানুইট শেয়ার, অর্থাৎ সবার শেষে তারা সাধারণত এটা পেয়ে থাকে। এই শেয়ারগুলি মোটামুটি আমরা দেখে থাকি আমাদের শেয়ার বাজারের মধ্যে। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় থাকবে, অবশ্যই থাকবে। শেয়ার মূলধন কি, এর প্রকারভেদ। যৌথ মূলধনী কোম্পানি বিভিন্ন উৎস থেকে শেয়ার তার মূলধন সংগ্রহ করতে পারে। তার মধ্যে শেয়ার হচ্ছে তার মূলধন সংগ্রহের অন্যতম প্রধান একটি উৎস। তোমরা এটা নবম দশম শ্রেণীর যে ফিন্যান্স বই ছিল তোমাদের সেখানেও ছিল, কিভাবে একটা কোম্পানি তার শেয়ার মূলধন সংগ্রহ করতে, শেয়ারের বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে, তার উপায়গুলো ছিল। আমরা যে মূলধনের ব্যয় যে অধ্যায়টি ছিল সেখানে এটা সম্পর্কে আলোচনা ছিল। তো সেখানে তোমরা পড়েছো, আমরা দেখেছি যে কীভাবে তারা শেয়ার বিক্রি করে টাকা জোগাড় করতে পারে, সেটার খরচ কীভাবে নির্ধারণ হয় সেটার সম্পর্কে আলোচনা ছিল। এবং সপ্তম অধ্যায়ে আলোচনা ছিল বিস্তারিত, তোমাদের ফিন্যান্স বই সপ্তম অধ্যায় নবম দশম শ্রেণী, সেখানেও আলোচনা ছিল। শেয়ার মূলধন কি? যৌথ মূলধন কোম্পানি যখন তার মূলধন শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে থাকে বাজার থেকে, তখন সেটাই হচ্ছে শেয়ার মূলধন। কোম্পানি আরেকভাবে তার মূলধন সংগ্রহ করতে পারে, সেটা হচ্ছে ঋণ করে, বাহির থেকে ঋণ করতে পারে, অথবা তার নিজস্ব ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড এগুলো বিক্রি করে সে ঋণ করতে পারে। ঋণ করতে পারার অর্থ হচ্ছে নগদ টাকা সংগ্রহ করতে পারে বা মূলধন সংগ্রহ করতে পারে, ওটাকে বলা হচ্ছে ঋণ মূলধন। শেয়ার মূলধনের প্রকারভেদ, অনেক ধরনের শেয়ার মূলধন আছে। তার মধ্যে আছে অনুমোদিত, তারপরে ইস্যুকৃত, বিলিকৃত, চারটা হচ্ছে বিক্রয়কৃত। তলবকৃত, আদায়কৃত অথবা পরিশোধিত। আরও আছে, আমি লিখব। যে পরিমাণ শেয়ারের অর্থ টাকা শেয়ার মূলধন হিসেবে বাজার থেকে সংগ্রহ করা হবে, সেই পরিমাণ শেয়ারের টাকার কথা অবশ্যই কোম্পানির যেই পরিমেল বন্ধ বা সংঘ স্মারক আছে সেখানে অবশ্যই উল্লেখ করে সেটাকে সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে, নিবন্ধকের কার্যালয়ে নিবন্ধন করে অনুমোদন নিতে হবে। সেটাকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন। ইস্যুকৃত মূলধন হচ্ছে এই অনুমোদিত মূলধন থেকে কতগুলো শেয়ার আমি মানুষের কাছে বিক্রি করব, কত টাকার শেয়ার বিক্রি করব, সেটাকে ঠিক করে বিক্রির জন্য প্রস্তুত করতে হবে। এগুলোকে বলে ইস্যুকৃত শেয়ার। যে পরিমাণ শেয়ার মানুষের কাছে বিক্রি করা হবে,
যা বিক্রি করতে চাইবো সব বিক্রি করতে পারি, আবার নাও করতে পারি, কমও বিক্রি করতে পারি। যে পরিমাণ শেয়ার আমরা মানুষের কাছে বিক্রি করবো প্রকৃত অর্থে, সেগুলোই হচ্ছে একটা কোম্পানির বিলিকৃত বা বিক্রিকৃত শেয়ার। শেয়ারের অর্থ যখন কোম্পানি চায় মানুষের কাছ থেকে, মানে জনগণের কাছ থেকে যখন শেয়ারের মূল্য পরিশোধ করার জন্য আহ্বান জানানো হয়, তখন সেটাকে বলা হয় তলবকৃত মূলধন। অর্থাৎ যে পরিমাণ মূলধন মানুষের কাছ থেকে তলব করা হচ্ছে, জনসাধারণের কাছ থেকে তলব করা হচ্ছে, বিনিয়োগকারীদের কাছ থেকে তলব করা হচ্ছে, এবং যে পরিমাণ মূলধন আদায় করা হয় সেটাই হচ্ছে আদায়কৃত বা পরিশোধিত মূলধন। এর বাইরে আমাদের চূড়ান্তভাবে এটাই জানতে হবে যে আমরা শেয়ার বিক্রি করে কত টাকা আদায় করতে পারলাম, বা কত টাকা শেয়ার বিক্রি বাবদ আমাদের প্রতিষ্ঠানে পরিশোধিত হলো, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এর বাইরে আছে অতলবকৃত মূলধন। মূলধনের যে অংশটা তলব করা হয় না। আমি যদি বলি একটা শেয়ার 10 টাকা, মানুষের কাছ থেকে 60 টাকা পর্যন্ত চাওয়া হলো, 3 টাকা এখনও বাকি আছে, চাওয়া হয়নি, এই 3 টাকাই হচ্ছে অতলবকৃত। যার 60 টাকা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে তলবকৃত। তো এটা হচ্ছে অতলবকৃত মূলধন, যে টাকাটা মানুষের কাছ থেকে এখনও চাওয়া হয়নি, জনসাধারণের কাছ থেকে বা শেয়ার যারা বিনিয়োগ করতে আগ্রহী তাদের কাছ থেকে চাওয়া হয়নি। সংরক্ষিত মূলধন, আমার প্রতিষ্ঠানে 1 লক্ষ শেয়ার আছে, সেখান থেকে আমি 80,000 শেয়ার ইস্যু করলাম, এগুলো ইস্যু হওয়ার পরে 20,000 শেয়ার রয়ে গেল। এই 20,000 শেয়ার আমি যখন কোম্পানি বিলুপ্ত হবে বা কোম্পানি যখন ধ্বংস হবে তখন আমি চাইবো, এর আগে চাইবো না। এই ধরনের একটা কথা আমি সংঘ স্মারকের মধ্যে আমি উল্লেখ করেছি, মানে কোম্পানি যেটা সংবিধান সেখানে উল্লেখ করেছি, তখন ওই মূলধনটাকে বলা হয় সংরক্ষিত মূলধন, এটা সংরক্ষণ থাকবে ভবিষ্যতের জন্য। এটা হচ্ছে মোটামুটি আলোচনা শেয়ার সম্পর্কে। এরপর যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে শেয়ার ইস্যুর প্রক্রিয়া। তিন ধাপে শেয়ার ইস্যু করা যায়: সমহারে, অধিহারে বা প্রিমিয়ামে, এবং অবহারে, অনুহারে, বাট্টায় অবলিক ডিসকাউন্টে। প্রত্যেকটা শেয়ারের দুটো মূল্য থাকে, প্রত্যেকটা শেয়ারেরই দুটো মূল্য থাকে। একটা হচ্ছে অভিহিত মূল্য, এটা একটা নাম আছে, লিখিত মূল্য, আর হচ্ছে বাজার মূল্য, আর একটা নাম হচ্ছে বিক্রয় মূল্য। এটার একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, আমাদের দেশে শেয়ারগুলো সাধারণত 10 টাকায় বিক্রি হয়। আমাদের দেশে যতগুলো শেয়ার আছে সবগুলোর দামই সাধারণত 10 টাকা। এটাকেই বলা হচ্ছে কোনো শেয়ারের অভিহিত মূল্য বা লিখিত মূল্য, যে টাকাটা সাধারণত প্রত্যেকটা শেয়ারের গায়ে লেখা থাকে। 10 টাকার শেয়ার বাজারে এর চেয়ে বেশি দামে বিক্রি হতে পারে, এর চেয়ে কম দামে বিক্রি হতে পারে, বা ওই দামও বিক্রি হতে পারে, সেটাকে বলা হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য। যখন শেয়ারের দাম যা, সেই দামে সেটা বিক্রি করা হয়, অর্থাৎ যেই টাকাটা লিখিত মূল্য বা অভিহিত মূল্য, সেই দামে শেয়ারটা বিক্রি করা হয়, তখন তাকে বলা হয় সমহারে শেয়ার ইস্যু। যখন সেটা যা দাম তার চেয়ে অধিক হারে বিক্রি করা হয় তখন সেটাকে বলে অধিহারে শেয়ার ইস্যু, এবং যখন যা দাম তার চেয়ে কম হারে বিক্রি করা হয় তখন তাকে বলা হয় অবহারে বা অনুহার বা বাট্টায় শেয়ার ইস্যু। একটা কথা মনে রাখা প্রয়োজন, এমসিকিউতে প্রায়ই আসে যে শেয়ার অধিহার বা অবহারের সর্বোচ্চ পরিমাণ কত? উত্তর হবে 10%। লিখিত মূল্যের সর্বোচ্চ 10% পর্যন্ত একটা শেয়ার বেশি দামে বা কম দামে বিক্রি করা যায়, এর বেশি নয়। কোম্পানি নিয়ে এভাবেই বলা আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর একটা টপিক ইম্পর্টেন্ট অঙ্কের জন্য, সেটা হচ্ছে যে অবলেখক।
কমিশন, ব্যাংক চার্জ। একটা শেয়ার ইস্যু করার সময় কোম্পানির বেশ কিছু প্রাথমিক খরচ হয় যেগুলো কোম্পানি তৈরির সাথে জড়িত প্রাথমিকভাবে। তার মধ্যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যে লেনদেনগুলো হবে সেগুলোর উপর ব্যাংক চার্জ নিতে পারে। কোম্পানির আইনি যে ব্যাপারগুলো আছে, আইন লিগ্যাল যে ব্যাপারগুলো, সেগুলো সমাধান করার জন্য, আইনগত ব্যাপারগুলো মিটমাট করার জন্য আমরা যদি কোনো আইনজীবী নিয়োগ দিই, সেই আইনজীবীর পারিশ্রমিক বা অন্যান্য আইন খরচ যেগুলো আছে, কোর্ট ফি, সরকারি ফি, সেগুলোর নোটিং চার্জ, সেগুলো পরিশোধ করতে হয়। আর যারা কোম্পানির শেয়ার বিক্রির দায়িত্ব নিয়ে শেয়ারগুলো বিক্রি করে, তাদেরকে একটা অর্থ পরিশোধ করতে হয়। সেটা আমি ইচ্ছে করলে ক্যাশ টাকায় দিতে পারি, মানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পরিশোধ করা যায়, অথবা সে যদি রাজি থাকে তাহলে আমি তাকে শেয়ারও দিতে পারি কোম্পানির, তাহলে সে শেয়ার মালিকে পরিণত হবে। সেটাকে বলা হচ্ছে অবলেখক, বা আমরা যদি বলি শেয়ার দালাল, তার কমিশন। কমিশনের বাংলা হচ্ছে দস্তুরি, এটা দস্তুরি দিয়েও আসে। এটা তাহলে দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, আর একটা হচ্ছে শেয়ারের মাধ্যমে। এই দুইভাবে এই কমিশন পরিশোধ করা যাবে বা দস্তুরি পরিশোধ করা যাবে। এই জিনিসটি একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আমরা জানি বাংলাদেশের দুটো শেয়ার বাজার আছে, এগুলো 9-10 ফিন্যান্স বইও ছিল। একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই দুটো শেয়ার বাজারকে ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিএসই চিটাগং স্টক এক্সচেঞ্জ নামে অভিহিত করা হয়। এবং এদের দুজনকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোলিং বডি বা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে, তার নাম হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই প্রতিষ্ঠানটা এই দুটো শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। তাদের যাবতীয় কার্যক্রমের জন্য এই দুটো শেয়ার বাজার এই প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি করতে হয় যে কোনো কার্যক্রম পরিচালনার জন্য। এই জন্য এটাকে বলে পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। তো দুই ধরনের বাজার আসলে আমরা দেখি, একটা হচ্ছে পুঁজিবাজার বা মূলধন বাজার, যার মাধ্যমে প্রতিষ্ঠানের মূলধন বা পুঁজি সংগ্রহ করা যায়। আর হচ্ছে অর্থ বাজার বা মুদ্রা বাজার, একটা নাম হচ্ছে ঋণ বাজার, যে বাজারের মাধ্যমে ঋণ বিক্রি করে বা অর্থের মাধ্যমে সংগ্রহ করা যায়, যেমন ব্যাংক জাতীয় প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানগুলো এই বাজারের আওতায় পড়ে। এবার যেটা পরীক্ষার জন্য এতক্ষণ যা বলছি সবই জানতে হবে, এটাও জানতে হবে, সেটা হচ্ছে জাবেদা, যেটা পরীক্ষায় আসে। শেয়ার ইস্যুর জন্য 3টা বিষয় পরীক্ষায় আসে শেয়ার ইস্যুর সাথে সম্পর্কিত প্রশ্নে। একটা হচ্ছে জাবেদা, 2 ব্যাংক হিসাব, এটা একটা খতিয়ান, একটা মাত্র খতিয়ান আসে, আর 3 আর্থিক বিবরণী, যেটাকে আমরা উদ্ধৃতপত্র বলে থাকি। এই 3টা বিষয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শেয়ার ইস্যুর সাথে এই 3টা প্রশ্নই আসে। তো এটা এবং এটা বিষয় তো থাকবেই, কখন এটা দেয় কখন এটা দেয় না, কিন্তু আমাদের জানার জন্য 3টাই পড়তে হবে। তো আজকের ক্লাসে আমরা তো অঙ্ক করব না, আমরা অঙ্ক করার উপায়গুলো জেনে নিচ্ছি যাতে পরবর্তী ক্লাসে অঙ্কটা করতে পারি। তোমরা অবশ্যই বাসায় বই খুলে যে কথাগুলো আমি এতক্ষণ বলছি এবং সামনেও বলবো সেগুলো অবশ্যই পড়বে। এই জাবেদাগুলো কি কি হয় আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারবে, বইও আছে। শেয়ার ইস্যু প্রক্রিয়ার সাথে সম্পর্কিত জাবেদা দাখিলা সমূহ কি কি হতে পারে? 1, জাবেদার আমি এখানে লিখছি, যেটা ডেবিট সেটা আমি বামে লিখবো, যেটা একটু ক্রেডিট ডান পাশ করে লিখবো। ব্যাংক হিসাব ডেবিট, তাই এটা আমি এভাবে লিখলাম। আর
শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, তাই ডান পাশ করে লিখলাম, এটা হচ্ছে জাবেদা। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যখন শেয়ার আবেদনের অর্থ পাওয়া যায় বা ব্যাংকে জমা হয়, আমি 10 টাকা করে প্রত্যেকটা শেয়ারের দাম, শেয়ারগুলো কিন্তু আবার লটে ভাগ করে করে বিক্রি করা হয়, অর্থাৎ একটা ক্লাস্টার বা গুচ্ছে ভাগ করে বিক্রি করা হয়। কোনো কোম্পানি 3টা লট থাকতে পারে, কোনো কোম্পানিতে 2টো লট থাকতে পারে, কোনটাতে 4টা লটও থাকতে পারে। যেমন একটা কোম্পানি বললো যে আমি 1000 শেয়ার একসাথে বিক্রি করবো, তাহলে এটা একটা লট। কেউ বললো যে আমি 2000 শেয়ার একসাথে বিক্রি করবো, তাহলে এটা একটা লট। লট বলতে হচ্ছে গুচ্ছ, একটা ক্লাস্টার। আর কেউ বললো যে আমি 3000 শেয়ার একসাথে বিক্রি করবো, তাহলে এই 3000 শেয়ার একটা লট। আর এই 3টা লটের শেয়ার যদি কোনো কোম্পানি বিক্রি করে, যারা 1000 শেয়ার কিনতে আগ্রহী তারা 1000-এর জন্য অ্যাপ্লাই করবে, যারা 2000 কিনতে আগ্রহী 2000-এর জন্য, যারা 3000 কিনতে আগ্রহী 3000-এর জন্য। কিন্তু প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করেই হবে, এটা বেশি হবে না, কমও হবে না, 10 টাকা করেই হবে। এখন যারা আবেদন করবে তারা অবশ্যই ব্যাংকে ওই অর্থটা পাওয়ার, ওই শেয়ারটা পাওয়ার জন্য পুরো টাকাটা জমা দেবে, অর্থাৎ আবেদনের টাকা সহ। তারা এই 2000 শেয়ারের জন্য যে টাকাটা হয়, মনে করো প্রত্যেকটা শেয়ার আবেদনের টাকা হচ্ছে 10 টাকার মধ্যে 3 টাকা হচ্ছে আবেদনের জন্য, তাহলে 3 গুণ 1000, যারা আবেদন করতে যাচ্ছে 1000 শেয়ার কিনতে যাচ্ছে তারা 3000 টাকা জমা দেবে ব্যাংকে। আর এখন বর্তমানে কিন্তু সবগুলো টাকা একসাথেই নেওয়া হয়, অর্থাৎ 10 টাকা করে যারা 1000 শেয়ার কিনতে যাচ্ছে সবার থেকে টাকা নেওয়া হবে। তাহলে যিনি 1000 শেয়ার ক্রয় করতে চান, ওই লটটি, অর্থাৎ এটা যদি আমি বলি লট এ, যিনি এ নাম্বার লটটি বা এই নাম্বার ক্লাস্টারটি ক্রয় করতে চান, তাকে 10,000 টাকা ব্যাংকে জমা দিতে হবে। তাহলে প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে টাকা বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, ডেবিট, এবং শেয়ার আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাবে, সেজন্য এটা ক্রেডিট। তারপর 2, যখন শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসেবে স্থানান্তরিত হয়, তখন জাবেদাটা কি হয়, এটা তোমরা লিখেছ আশা করি। জাবেদা হচ্ছে এই দুটো ডেবিট, এই দুটো ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মূল জাবেদা হচ্ছে এটা এবং এটা। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যে টাকাগুলো আমি পেলাম ব্যাংকে, সেই টাকাগুলো নিয়ে প্রতিষ্ঠানের ফান্ড, যেটা শেয়ার মূলধনের ফান্ডে জমা করলাম, তাহলে ব্যাংক থেকে টাকাগুলো ফান্ডে ট্রান্সফার হয়ে গেল। তাহলে ফান্ডে ট্রান্সফার হলে শেয়ার মূলধন নামক ফান্ডটা বৃদ্ধি হবে। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি হয় তখন ক্রেডিট হয়। এটা হিসাব বিজ্ঞানের সূত্র, তোমরা জানো, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। আর যে আবেদনটা এতক্ষণ আমার জন্য আয় ছিল, ব্যাংক ডেবিট লিখেছি, শেয়ার আবেদন ক্রেডিট লিখছি, তার মানে শেয়ার আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের টাকা আসছে, আয় ছিল। সে আবেদনের টাকা এখন যখন মূলধনে স্থানান্তর করবো তখন আয় আর থাকবে না, অর্থাৎ প্রতিষ্ঠানের যে রেভিনিউ ইনকাম ছিল এতক্ষণ প্লাস, ব্যাংকে টাকা জমা হওয়ার মাধ্যমে সেটা এখন হবে মাইনাস, যার কারণে আয় হ্রাস পাচ্ছে। আয় হ্রাস পেলে হবে ডেবিট। যদি কোম্পানি ওই শেয়ারটা কম দামে বিক্রি করে গায়ের দামের চেয়ে, তাহলে শেয়ার অবহার হিসাব, অর্থাৎ একটা শেয়ার যদি 10 টাকা হয় দাম, সেটা যদি আমি 8 টাকা বিক্রি করি বা 9 টাকায় বিক্রি করি, তাহলে 1 টাকা আমি কম বা 2 টাকা কম নিচ্ছি, এটাকে বলা হয় শেয়ার অবহার। সেটা আমি পরবর্তীতে পাবো, সেটাকে মনে করে নিতে হয়, তাহলে সেটা আমার জন্য সম্পদ। সেই হিসাব করে এখানে সম্পদ বৃদ্ধি পাবে, শেয়ার অবহার হিসাব ডেবিট। যে পরিমাণ টাকা আমি তাকে থেকে কম নেব সেটা হচ্ছে শেয়ার অবহার। এটা যদিও সম্পদ, বাস্তবে আমি কখনোই টাকাটা পাবো না, তাই এটাকে বলা হয় অবলোপনযোগ্য সম্পদ বা কাল্পনিক সম্পদ বা অবাস্তব সম্পদ বা ভুয়া সম্পদ। এই জন্য সেটা ডেবিট, সম্পদ বৃদ্ধি পাচ্ছে।
আর যদি আমি তার থেকে বেশি নেই, 10 টাকা শেয়ার যদি আমি তার থেকে 10 টাকা না নিয়ে কোনো ব্যক্তি থেকে 11 বা 12 টাকা নেই, তাহলে আমি তার থেকে বেশি নিচ্ছি, তখন সেটা হবে শেয়ার অধিহার। সেটা আমার জন্য দায়, কারণ যা নেওয়ার কথা তার চেয়ে আমি যখন বেশি নিয়ে ফেলবো তখন আমি তার কাছে দায়বদ্ধ হয়ে যাব। তো দায় বৃদ্ধি পাবে, এখানে এল বৃদ্ধি পাওয়ার কারণে এটা ক্রেডিট, আর এখানে এ বৃদ্ধি পাওয়ার কারণে এটা ডেবিট। শেয়ার অবহার ডেবিট, আর যদি শেয়ার অধিহার থাকে তাহলে সেটা ক্রেডিট। তবে মজার ব্যাপার হচ্ছে প্রশ্নে একই সাথে অবহার এবং অধিহার দুটোই থাকে না, হয় অবহার থাকবে না হয় অধিহার থাকবে, কারণ একটা কোম্পানি একই শেয়ার অবহার এবং একই শেয়ার অধিহারে বিক্রি করতে পারে না, কখনো সম্ভব নয়। তো যেটাই থাকুক সেটা আমি লিখব, যদি না থাকে তাহলে আমি লিখবো না, সেজন্য লিখছি যদি প্রশ্ন থাকে, যদি প্রশ্নে থাকে, যদি না থাকে তাহলে আমি লিখবো না। তখন জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেষ। তাহলে এটাই হচ্ছে সেকেন্ড জাবেদা। তারপর জাবেদা 3, যখন অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হয়। মনে করলাম আমরা আমাদের 1 লক্ষ শেয়ার অনুমোদিত মূলধন, এই 1 লক্ষ শেয়ারের মধ্যে আমরা 70,000 শেয়ার মানুষের কাছে বিক্রির জন্য ঠিক করলাম, তাহলে এটা হচ্ছে অনুমোদিত আর এগুলো হচ্ছে ইস্যুকৃত। এই 70,000 শেয়ারের বিক্রির জন্য যখন আবেদন জানালাম মানুষের কাছে, 80,000 অ্যাপ্লিকেশন আসলো, আবেদন আসলো। আমাকে এখন বাছাই করতে হবে যে আমি কোন 70,000কে আবেদন দিব আর কোন 10,000 রাখবো নাকি ফেরত দেব। আমি সিদ্ধান্ত নিলাম, মানে কোম্পানির যে পরিচালনা পর্ষদ তারা সিদ্ধান্ত নিল যে অতিরিক্ত যে অ্যাপ্লিকেশনগুলো আসছে ওগুলো রিটার্ন করবে, আর যে 70,000 যারা পাওয়ার যোগ্য তাদেরটা বন্টন করবে। তো এই ক্ষেত্রে কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রে লটারি করে থাকে, লটারির মাধ্যমে বন্টনটা হয়। তো 80,000-এর মধ্যে 70,000 যখন আমি রাখবো, 10,000 যখন ফেরত দিব, তো আমার কাছে অ্যাপ্লিকেশন যখন আসছে তখন 80,000 সবাই কিন্তু ব্যাংকে টাকা জমা করছে, তাহলে আমি লিখছিলাম ব্যাংক ডেবিট এবং শেয়ার আবেদনের টাকাটা লিখছিলাম ক্রেডিট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যখন আমি 70,000-এর মধ্যে 10,000 টাকা ফেরত দিব, 10,000 শেয়ারের টাকা ফেরত দিব, তখন জাবেদাটাও চেঞ্জ হয়ে যাবে। তখন শেয়ার আবেদন তখন আয় ছিল, সেটা হয়ে যাবে আয় হ্রাস, তার মানে সেটা হবে ডেবিট। আর ব্যাংকে যে টাকাটা ছিল সে অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি তাদেরকে ফেরত দিয়ে দিব, তাহলে সেটা এখন ক্রেডিট হবে, কারণ সম্পদ হ্রাস। তাহলে জাবেদার উল্টে যাচ্ছে, শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়ে যাচ্ছে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ফেরত অর্থ দ্বারা। ফেরত শেয়ারের অর্থ দ্বারা এটা হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে। জাবেদা 3 গেল, জাবেদা 4। অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, আইনগত পরিশোধ। জাবেদা হচ্ছে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, যদি ব্যাংক চার্জ থাকে প্রশ্নে তাহলে সেটাও ডেবিট, কারণ এটাও ব্যয় এটাও ব্যয়। অবলেখকের কমিশন আমাকে দিতে হচ্ছে ব্যয়, ব্যাংক চার্জ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে সেটাও ব্যয়,
যদি আইনগত ফি থাকে তাহলে প্রাথমিক খরচ লিখতে পারি আমি, বা আইনগত ফিও লিখতে পারি। প্রাথমিক খরচ থাকলে সেটাও ডেবিট, আর সবগুলো টাকা আমার ব্যাংক থেকে চলে যাবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। সহজ। এখন যদি অবলেখককে আমি নগদ টাকা না দিয়ে শেয়ার পরিশোধ করি, শেয়ার দেই যে আপনাকে আমি ক্যাশ টাকা দিচ্ছি, আমার প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার বা অগ্রাধিকার আপনি নেন, তখন ব্যাংক হিসাব আর ক্রেডিট হবে না, কারণ ব্যাংক থেকে টাকা যাচ্ছে না, তখন হবে শেয়ার মূলধন হিসাব। এটা একটু মাথায় রাখবা। যদি শেয়ার দ্বারা পরিশোধ করা হয় তাহলে হবে, আচ্ছা আমি এটা উপরে একটু সুন্দর করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে মূল জাবেদা। যদি আমি নগদে পরিশোধ করি তাহলে, আর যদি এই টাকাটা আমি শেয়ার দ্বারা পরিশোধ করি তাহলে শেয়ার মূলধন। এটা হচ্ছে শেয়ার দ্বারা পরিশোধ। বুঝতে পেরেছ আশা করি। এবং 5, যখন শেয়ার দ্বারা স্থায়ী কোনো সম্পদ ক্রয় করা হয় তখন প্রতিষ্ঠান একটা অতিরিক্ত জাবেদা দেয়, যদি প্রশ্নে থাকে। সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট সম্পদ, স্থায়ী সম্পদ যেটা, এটা ডেবিট হবে এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ বলতে আমরা মনে করো শেয়ার দ্বারা জমি ক্রয় করলাম, তাহলে জমি হিসাব বা ভূমি হিসাব ডেবিট, যেহেতু শেয়ার মূলধন দিয়ে ভূমি ক্রয় করছি তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এটা যদি প্রশ্নে থাকে তাহলে, আর না হলে প্রযোজ্য হবে না। এটাও যদি প্রশ্নে থাকে তাহলে, না হলে প্রযোজ্য হবে না। আচ্ছা লিখে নাও। নেক্সট খতিয়ান। খতিয়ানটা জাবেদা যারা পারে তারা ব্যাংক হিসাব যেখানে যেখানে আছে সেগুলো জাবেদা দেখে দেখে লিখতে পারবে। খতিয়ান করা সহজ, যে জাবেদা ভালো পারে সে খতিয়ানও সহজে পারে। খতিয়ান তোমরা নিজেরাও পারবে, সমস্যা নেই। গয় যেটা আসে আর্থিক বিবরণী, সেটা ছকটা আমি একটু লিখে দিচ্ছি। গয়ের জন্য প্রযোজ্য যেটা, বেশিরভাগ গয়ে আসে এটা। আর্থিক বিবরণীর ছক কেমন হয়, অর্থাৎ এটা তোমরা করেছো আগে, তবে কিছু শব্দ এখানে নতুন। কোম্পানির নামটা লিখবে, আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ যেরকম আমরা উদ্ধৃতপত্র বলি, এখানে সালটা লিখবে। প্রথমে হবে সম্পদ, এটা আমরা জানি। সম্পদ সমূহের মধ্যে স্থায়ী সম্পদ, অনেক ধরনের স্থায়ী সম্পদ হতে পারে, জমি, আসবাবপত্র, দালান কোঠা, তোমরা জানো, সেটা এখানে লিখবে। তারপর হয় চলতি সম্পদ। এক্ষেত্রে চলতি সম্পদ সাধারণত একটাই হয়, ব্যাংক হিসাব। এখানের মধ্যে একটা হিসাবই আসবে, ব্যাংক হিসাব বা ব্যাংক জমা।
আর তৃতীয় যেটা, সেটা প্রশ্নে থাকলে যদি থাকে, যেমন যে খরচগুলোর কথা বললাম, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ বা আইনগত খরচ বা প্রাথমিক খরচ, সেটাকে আরেকটা ক্যাটাগরিতে রাখা হয়। এগুলো হচ্ছে অবলোপনযোগ্য খরচ, যেগুলোকে আমরা পরে অবলোপন করব, কারণ এগুলো কাল্পনিক সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয়। এই ক্যাটাগরিতে আমরা রাখবো। এখানের মধ্যে কি কি বসতে পারে, এগুলো বইয়েও আছে। এখানে কি কি বসতে পারে, অবলেখকের কমিশন বসতে পারে, প্রাথমিক খরচ বসতে পারে, ব্যাংক চার্জ বসতে পারে, এগুলো সব এখানে বসবে। তো আমি লিখতে পারো এই হচ্ছে মোটামুটি লিস্ট। এখানে আসবে টাকা, এখানেও আসবে, এবং এইগুলোর যোগফল যোগ করে এখানেও আসবে, তারপর এগুলো যোগ করে বন্ধ করে দিবা, তাহলে মোট সম্পদ বের হবে প্রতিষ্ঠানের। আশা করি বুঝতে পেরেছ। আর এরপরে যেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যদি প্রশ্নে শেয়ার অবহার থাকে, তাহলে শেয়ার অবহারটা এখানে যুক্ত হবে। অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ বা শেয়ার অবহার সবই কাল্পনিক সম্পদ। এরপর শেয়ার মূলধন, প্রথমে আসবে অনুমোদিত, তারপরে ইস্যুকৃত, তারপরে বিলিকৃত, তারপরে আদায়কৃত বা পরিশোধিত। এরা খেয়াল করো, যখন একটা প্রতিষ্ঠান যা ইস্যু করবে তাই বিলি করবে, তাই আদায় করবে, অর্থাৎ আমি যদি বলি 1 লক্ষ টাকার অনুমোদিত মূলধন আছে, তার মধ্যে 70,000 শেয়ার ইস্যুকৃত, 70,000 শেয়ারই বিলি হয়েছে, 70,000 শেয়ারের টাকায় আদায় হয়েছে, তখন আমি তিনোটাকে একই সাথে লিখতে পারবো কমা দিয়ে, ইস্যুকৃত কমা বিলিকৃত কমা আদায় ও আদায়কৃত লিখে আমি লিখব। অনুমোদিতটা অবশ্যই বন্ধ করতে হবে, কিন্তু ইস্যুকৃত বিলিকৃতটা বন্ধ করার সাথে সাথে যাবে না। আমি এখানে যদি আমি লিখি প্রত্যেকটা 10 টাকা করে, তাহলে অনুমোদিত শেয়ার হবে 10 লক্ষ টাকা, এটা বন্ধ করে দিব। আর এখানে যদি 10 টাকা করে হয় ইস্যুকৃত, তাহলে হবে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা সরাসরি বন্ধ করতে পারবো না, পরবর্তীতে বন্ধ করতে হবে, এভাবে। আর যদি আরও কিছু আইটেম থাকে তাহলে বন্ধ করতে পারবো না। সে এখানে আরও কিছু আইটেম থাকে অনুমোদিতর পরে, শেয়ার মূলধনের পরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে একটা ছক, মানে টাইটেল হয় সঞ্চিতি ও উদ্ধৃত। এই কথাগুলো কোম্পানি আইন 1994 সালের যে আইন, সেখানে স্পষ্ট বলা আছে কীভাবে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী করতে হবে, সেটা মেনেই করতে হয়, এর বাইরে করা যাবে না। সঞ্চিতি ও উদ্ধৃত, ইংলিশ হচ্ছে রিজার্ভ ফান্ড, অর্থাৎ রিজার্ভ এবং ব্যালেন্স, এই ফান্ডটা হচ্ছে সঞ্চিত উদ্ধৃত ফান্ড। এখানে কি কি বসে, এখানে সিম্পল কিছু না, শেয়ার অধিহার, শেয়ার অধিহার থাকলে সেটা আমরা এখানে লিখব, এবং সব মিলিয়ে আমরা মোট শেয়ার মূলধন ও নির্ণয় করবো আর কি, মোট দায় ও শেয়ার মূলধন যেটা হোক, যোগফলটা আমরা এখানে নির্ণয় করব। এই হচ্ছে মোটামুটি ছক। বইয়ে ডিটেলস ছকও আছে, জাবেদাগুলো আছে, আমি লিখে দিয়েছি তারপর, আর বিস্তারিত আলোচনা তো আছেই। দয়া করে বাসায় রিকোয়েস্ট করছি আর কি, এখন অনেক সময় কথা শুনতে চাও না, অবশ্যই পড়বে। যদি প্রিটেস্ট পরীক্ষায় ভালো করো সেটা তো অবশ্যই ভালো, যদি ভালো করতে না পারো তার দায়ভার তোমাদের উপর আসবে, কারণ তোমাদের তো আর অটো পাস দেওয়া হচ্ছে না, তোমাদের পরীক্ষা হবে, সেটা কনফার্ম থাকো। হয়তো সময় মতো নাও হতে পারে, কিন্তু পরীক্ষা হবে। আর হয়তো হতেও পারে যখন এপ্রিল আস্তে আস্তে হয়তো আল্লাহর যদি রহমত থাকে, করোনা পরিস্থিতি উন্নতি হয়, পরীক্ষা হতে পারে। প্লিজ বাসায় পড়াশোনা করো, কোনো রকম অবহেলা করবে না পড়াশোনাকে, নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো এবং দোয়া করো পৃথিবী যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আমি আরও কয়েকটা এক্সট্রা ক্লাস দিব, কারণ আমাদের সিলেবাস শেষ হচ্ছে না, সেই হিসেব করে আমাকে কয়েকটা এক্সট্রা ক্লাসও দিতে হচ্ছে। আমি গত 2 দিনে 2টো এক্সট্রা ক্লাস দিয়েছি, আজ পরবর্তীতে আরও এক্সট্রা ক্লাস দেওয়া হবে।
এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো নিয়ে, গাণিতিক প্রবলেমগুলো নিয়ে আমি এক্সট্রা ক্লাস দেব। তো ভালো থাকো সে পর্যন্ত, সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।